আমার পরের বক্তা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নমস্কার। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। অত্যন্ত প্রতিভাবান নাট্যকার, একাডেমি পুরস্কার বিজেতা, জীবন যৌবনকে যিনি নিজের দেহ মন স্পর্শ করেন, শিক্ষা থেকে ক্রীড়া, কবিতা থেকে সাহিত্য, নাটক থেকে সিনেমা, জীবনের প্রত্যেকটি তাপ উত্তাপকে যিনি নিজের অন্তরের অন্তঃস্থলে প্রথিত করে নিয়েছেন, সেই ব্রাত্যব্রত বসু আজকে যখন বক্তৃতা করছিলেন, আমি তার মধ্যে কোনো সাবলীলতা খুঁজে পেলাম না। কারণ কোথাও যেন কেউ ওকে ডাকছে, ব্রাত্য বাড়ি আছো, কেউ যেন খুঁজে বেড়াচ্ছে ব্রাত্য বসুকে। দুর্নীতি হয়েছে, এনটিএ ভুল করেছে, যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন অমূলক নয়। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা রাস্তায় বসে আন্দোলন করবেন, দাবি তুলবেন। সুমনদের মতো সাংবাদিকরা এই সান্ধ্যকালীন রাজনৈতিক রূপচর্চার আয়োজন করবে। কিন্তু যাদের মেধা প্রতারিত হয়ে গেছে, যাদের জীবন থেকে কয়েকটা বছর চুরি হয়ে যাচ্ছে, তাদের তো বিচার দিতে হবে। তাদের বিচার কে দেবে? কে গ্রেপ্তার করেছে? প্রশ্ন ফাঁস করেছেন তাদের। গুজরাটে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ, বিজেপি শাসিত রাজ্য। নিঃসন্দেহে গোধরায় প্রশ্ন ফাঁস হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে, কোনো ব্যবস্থা নিয়েছে গুজরাট পুলিশ নিয়েছে। বিহারে রেড হয়েছে, কোন সরকার? এনডিএ সরকার। ওখানে বিজেপি আছে, অস্পৃশ্য বিজেপি, যাদের সঙ্গে পাশেও বসা যায় না, সেই বিজেপির পুলিশ গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের কাছে সম্পূর্ণ তথ্য আসবার আগেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রেস কনফারেন্স করে তিনি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আপনি এনটিএর বডিটা দেখুন, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেক ডিরেক্টরদের নাম দেখুন, তার উপরে কোনো মানিক ভট্টাচার্য নেই। কারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন? কেন্দ্রীয় সরকার একবার এ দাবি করেননি যে ফুল প্রুফ সিস্টেম তারা তৈরি করে দিয়েছেন। এনটিএ গঠন হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। আজকে যে অবজারভেশন আছে সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। সুপ্রিম কোর্টের প্রাথমিক অবজারভেশনে ছিল, কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। কেন্দ্র সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকার আছে, মানে আমরা যেখানে আছি, যেখান থেকে আমরা দূরে যেতে চাইছি, বারবার 1400 কিলোমিটার দূরে, 1600 কিলোমিটার দূরে, সে রাজ্যে সিবিআই তদন্ত আটকানোর জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে বারবার কংগ্রেসি বন্ধুদের নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় চলে যেতে হয়। একটু আগে আমি বাদশার কথা বলছিলাম, বাদশা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেনি। বাদশা যেটা বলেছে জনজাগরণের কথা, জনসচেতনতার কথা। বাদশা মানুষের বিবেকের কাছে একটা আহ্বান জানিয়েছেন যে যদি সত্যিই একটা মেধাবী ছাত্রের মেধাকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে শুধু রাজনৈতিক ইচ্ছা শক্তি নয়, তার সঙ্গে সঙ্গে মানুষেরও একটা সচেতনতার প্রয়োজন আছে, সংঘবদ্ধ গণপ্রতিরোধের প্রয়োজন আছে। ঠিক আমি একটি ছোট্ট ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। প্রত্যেকেই চিকিৎসক নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। ভুল চিকিৎসা করলে যে কোনো সময় মানুষ মারা যাবেন, তবে একজন আছেন তিনি দায়িত্ব নিয়ে চিকিৎসা করেন। এখন মনে হয় ব্রাত্য যে রাজনৈতিক দল করে তাদেরও সহযোগী, মানে একটা জোট বলে কিছু একটা তৈরি হয়েছিল নির্বাচনের আগে, এবং দীর্ঘদিন ধরে বাম সিপিআইএম এর সঙ্গে আরজেডির সব ক্ষমতায় ছিল। আমার ছোটবেলা থেকে আমি একটি বামপন্থী পাড়ায় জন্মগ্রহণ করেছি, বক্তৃতা শুনেছি জাতপাত নিয়ে, ভারতের সমাজ জীবন নিয়ে, ভারতের বিভিন্ন সংস্কৃতি নিয়ে, ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদ নিয়ে, মনুবাদ নিয়ে বক্তৃতা শুনতে শুনতে আমি বড় হয়েছি। তাই সবাই ঊর্ধ্বে উঠে গেলে দুটো শ্রেণীর কথা শুনেছি, শোষক এবং শাসক। কিন্তু আমি আশ্চর্য হয়েছিলাম সেদিন, যেদিন লালু প্রসাদ যাদব বক্তৃতা করছেন, পাশে বসে আছেন সীতারাম ইয়েচুরি, তিলক তারাজু আর তলোয়ার ইনকো মারে জুতে চার। ঠিক সেই রাজনৈতিক সহযোগী লালু প্রসাদ যাদব যখন জেলে চলে গেলেন, তার স্ত্রী রাবড়ি দেবী তখন বিহারের মুখ্যমন্ত্রী, তার কন্যা মিশায় জন্মগ্রহণ করেছিলেন, নাম রেখেছিল মিশা।
মিশা জামশেদপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হলেন টি-স্কোর কোটায়, এবং ফর সিকিউরিটি রিজন মিশাকে ওখান থেকে সরাসরি নিয়ে আসা হলো পাটনা মেডিকেল কলেজে। গোল্ড মেডেলিস্ট মিশা, ফার্স্ট ক্লাস ফার্স্ট মিশা, জীবনে একদিনের জন্য তিনি কোনো ডাক্তারি করেননি, কোনো প্র্যাকটিস করেননি, কোনো হসপিটালে তিনি একবারও গিয়ে রাউন্ড দেননি। আজকে তার সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষ আজকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। আরে কেন্দ্রীয় সরকার তো পদক্ষেপ নিয়েছে, আমরা তো বলছি চোর ধরতে হবে, এর পেছনে যে মাথায় থাকে এটা বড় র্যাকেট, সারা দেশ জুড়ে চলছে। 44 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেড চলেছে, সিবিআই রেড করছে। এক জায়গায় একটা সরকার রেড করছে আর অন্য সরকার বলছে যে না এটা চলবে না, এই সমস্ত পরীক্ষা যুক্তরাষ্ট্র ব্যবস্থা নাকি ভেঙে চুরমার হয়ে গেছে, আবার ফিরিয়ে দিতে হবে রাজ্যকে। আরে যে রাজ্যে WBCS একজন ফার্স্ট হয়েছেন, হাইকোর্টে মামলা চলছে, 28 নম্বর পেয়েছেন, এখনো পর্যন্ত তিনি পিডিওর চাকরিতে আছেন, কেস পেন্ডিং। আজকে সেই রাজ্যের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই নিয়ে বক্তব্য রাখার? অন্তত আমার দলের পক্ষ থেকে আমি সরকারের প্রতিনিধি নই, কারণ কেন্দ্রে যেটা সরকার আছে সেটা ভারত সরকার, সেটা এনডিএ পরিচালিত বিজেপি পরিচালিত ভারত সরকার। আর পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, ওটা পশ্চিমবঙ্গেও সরকার নয়, ওটা তৃণমূল কংগ্রেস সরকার। আমি অন্তত দলের পক্ষ থেকে এটুকুনি বলতে পারি, প্রতারিত মেধা নিয়ে কাউকে ওই দিল্লির প্রচন্ড 52 ডিগ্রির গরমের মধ্যে রাস্তায় বসে ধর্ণা দিতে হবে না। অসুবিধা হয়েছে, ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে, দুর্নীতি হয়েছে, ভ্রষ্টাচার হয়েছে, সেটা প্রাতিষ্ঠানিক ভ্রষ্টাচার। এটা প্রমাণ করবে কে? প্রমাণ করবার মাথার উপরে বসে আছে সুপ্রিম কোর্ট। আজকে পশ্চিমবঙ্গে যত তদন্ত চলছে কোর্টের নির্দেশে। সদিচ্ছায় গিয়ে সিআইডি কোনো তদন্ত করেনি, সুমোটো কোনো তদন্ত পুলিশ করেনি, কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকার 15.5 কেজি সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানিক ভট্টাচার্যের বিপুল সম্পত্তির হদিশ, তার ছেলে তার স্ত্রীর সম্পত্তির হদিশ কে বার করেছে? পশ্চিমবঙ্গ পুলিশ বার করেনি, গ্রেপ্তার করেনি, করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এখানেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। অসুবিধা হয়েছে, মেধা প্রতারিত হয়েছে, এ তো প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর সেটা ফাঁস হয়েছে জেনেই তো পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষা বাতিলে ছাত্রের অসুবিধা হয়েছে, একথা অস্বীকার করা হচ্ছে না। এই অসুবিধাটুকু মেনে নিতে হবে। যদি আবার কিছু মানুষ বলছেন পরীক্ষা আগে থেকে কেন বাতিল হলো, আবার কিছু ছাত্র পরীক্ষা দেবে, আবার 3 দিন পরে জানা যাবে যে এই র্যাকেট সক্রিয়। এটা একটা ডিপ রুটেড মিনাস, এটা দীর্ঘদিন ধরে চলেছে। বামপন্থীরা মধ্যমেধার চাষ করেছেন, কত অভিযোগ ছিল। আজকে সিপিএম নাকি এগুলো শুনেইনি। কিভাবে স্কুলে শিক্ষক নিয়োগ হতো, মাম জমানায় কারা কমিটি মেম্বার ছিলেন। পরবর্তীকালে তো একটা সিস্টেম এসছে, একটা স্বচ্ছতা এসছে, কিন্তু 80-র দশকের প্রথম দিকে দেখুন, 80-র দশকের মধ্যভাগ দেখুন, 90-এর দশকের প্রথম দিকে দেখুন, সেখানে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়নি, সেখানে ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাজে লাগেনি, চিফ মিনিস্টার্স কোটা এখানে কেউ ডাক্তার হয়নি। তো সুতরাং এই বিকৃতি আজকে যদি আমরা শুধুমাত্র, আমি এর কথাতেই বলবো যে উনি যেটা বলছেন যে আমাদের জনসচেতনতার প্রয়োজন আছে, এনটিএ ভুল করেছে। এনটিএর ডিরেক্টর যিনি সর্বোচ্চ পদে যিনি ছিলেন তাকে সরানো হয়েছে। সরকার কঠোর আইন নিয়ে এসছে, আর এই আইন শুধু প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগে আসেনি। যে আইন আনা হয়েছে, দি পাবলিক এক্সামিনেশনস প্রিভেন্টিভ অফ আনফেয়ার মিনস 2024, এর আগের লোকসভা অধিবেশনে এই আইনকে নিয়ে আসা হয়েছে। এই কঠোর আইন, এই আইনকে বলবৎ করতে হবে, তার জন্য রাজ্য ঐক্যমত্যের প্রয়োজন আছে। এখানে বিভেদ নেই, এখানে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা কাদা ছোড়াছড়ির কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা মনে করতে হবে যে আজকে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন, দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, গৈরিকীকরণের কথা বলছেন, সিলেবাস পরিবর্তনের কথা বলে দিচ্ছেন, এটার মধ্যে কোনো লুকোনো এজেন্ডা নয়, এটা হিডেন এজেন্ডা নয়, এটা আমাদের ঘোষিত। আর আমরা শুধু এই দেশ নয়, আমরা সারা পৃথিবীর ইতিহাসের যে
সিলেবাস আছে সেটার পরিবর্তন করে দেব। এখানে ব্রাত্য আছে আমাদের সাহিত্যের ছাত্র, ব্রাত্য অস্বীকার করতে পারবে না যে পৃথিবীতে যিনি প্রথম ব্যাকরণ শিখিয়েছিলেন তার নাম পানিনি, ছিলেন কাশ্মীরে। কেন পানিনিকে বলা হবে যে ম্যাকমিলান অফ দ্য ইস্ট? কেন ম্যাকমিলানকে বলা হবে না যে পানিনি অফ দ্য ওয়েস্ট? এইটাই শিক্ষার গৈরিকীকরণ। আমরা শূন্য আবিষ্কার করেছি, আমরা পৃথিবীর সামনে বুক চিতিয়ে বলতে পারি শূন্য আবিষ্কার আমাদের। এটা আমরা এই বইতে লিখতে চাই, এটাই শিক্ষার গৈরিকীকরণ। প্রথম স্টিল তৈরি হয়েছে প্রিমিটিভ প্রসেস, ওপেন হার্থ প্রসেস। তার থেকে 1000 বছর আগে আজকে মধ্যপ্রদেশের গ্রামে একই পদ্ধতিতে স্টিল তৈরি হয়ে যাচ্ছে। এইটা আমরা ইতিহাস বইতে লিখতে চাই। এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আজ রাখিগড়ি এক্সক্যাভেশনের পর এটা প্রমাণিত হয়ে গেছে। যারা একদিন বলতেন উই আর দ্য রিয়েল সাকসেসর অফ টিউটনিক সিভিলাইজেশন, আজকে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে এরিয়ান ইনভেশন থিওরি পড়ানো বন্ধ করে দিয়েছে। আজকে আমরা সেটাকে, সেই হ্যাংওভারটাকে বয়ে নিয়ে চলেছি। এই কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত করে নিজের অতীত এর ঐতিহ্যশালী, নিজের অতীত গৌরবকে আধুনিক প্রজন্মের সামনে তুলে আনার নামই হচ্ছে শিক্ষার গৈরিকীকরণ। আর এই ইতিহাস, পৃথিবীর ইতিহাস বদল করে দেওয়া হবে আগামী 10 বছরের মধ্যে। একটু অপেক্ষা করুন। আমাদের টার্গেট এই দেশের সিলেবাস বদল করা নয়, আমাদের টার্গেট সারা পৃথিবীতে মানব সভ্যতার যে অগ্রগতি, মানব সভ্যতার যে ইতিহাস, মানব সভ্যতার যে বিবরণকে শুধুমাত্র রেসিয়াল সুপ্রিমেসির কারণে, শুধুমাত্র নিজেদের রিজিওনাল ইন্টারেস্টের কারণে পলিটিশিয়ানস, আর্কিওলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, কিছু ইঞ্জিনিয়ার, কিছু সাহিত্যিক, কিছু কবি যেভাবে পরিবর্তিত করে দিয়ে আমাদের অসভ্য জাতি বানিয়ে রেখেছিলেন, আজকে সেই সভ্যতা আমরা সামনে নিয়ে আসবো। এই শিক্ষার গৈরিকীকরণ চলবে, এই শিক্ষার গৈরিকীকরণ চলবে, এই শিক্ষার গৈরিকীকরণ চলবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। শ্রমিক শুরুই করলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, যারা প্রতারিত তাদের বিচার দেবে কে? শ্রমিক বলল যে হ্যাঁ সত্যি তো, এবিপি আনন্দ এই সান্ধ্যকালীন রূপচর্চার আসর তার আয়োজন করে মানুষের স্বার্থে, আর তাতে সন্ধেবেলা যাবতীয় রূপ লাবণ্য নিয়ে শ্রমিকের মতো রাজনীতিবিদরা অংশ নেয় মানুষেরই স্বার্থে, আমরা বিশ্বাস করি তাতে। কিন্তু আসল কথাটা হচ্ছে যে শ্রমিক এই যে সংস্থাটা, এর যাবতীয় দায় শটান সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিল। আমি বলছি যে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তারা স্থাপিত হয়, ইতিহাস বলছে 2018 সালে। 2018 সালে এই এজেন্সি কাজ শুরু করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বভারতীয় 23টা পরীক্ষার দায়িত্ব এই এজেন্সির হাতে তুলে দেয়া হয়। আমি আবার একটু ইতিহাসে যাই। 2018 সালে ডিসেম্বর মাস প্রথম এই এনটিএ সদর দফতরে গিয়ে মোদী সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী প্রকাশ জাভড়েকর কি বলেছিলেন? প্রকাশ জাভড়েকর কি এটা বলেছিলেন যে সুপ্রিম কোর্ট এই সংস্থার তৈরি করেছে এবং সুপ্রিম কোর্টের আদর্শ মেনে এই সংস্থা চলেছে? না, প্রকাশ জাভড়েকর তা বলেননি। ইতিহাস বলছে প্রকাশ জাভড়েকর 2018 সালের ডিসেম্বর মাসে প্রথমবার এনটিএর দফতরে গিয়ে বলছেন, কোট আন কোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতায় বিশ্বাসী আর এই দৃষ্টিভঙ্গিকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে সফল ও নিখুঁতভাবে বাস্তবায়িত করছে এনটিএ। অর্থাৎ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গিতে বাস্তবায়িত করছে না, বাস্তবায়িত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গিকে। দেখুন, এ কথা একেবারে ঠিক যে কেন্দ্রীয় সরকারই নিট এবং নেটের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন সেই তদন্ত শীর্ষ আদালতের নজরদারিতে হবে না? কারণ সংশয়টা খুব পরিষ্কার, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যথেষ্ট সাহসী ও নিরপেক্ষ তদন্ত চালাতে পারবে তো? এরপরে আসবো যে বিরোধীরা যে পদত্যাগের দাবি তুলছে সেই প্রসঙ্গে। দেখুন, এমনিতে মন্ত্রী পদত্যাগ করলে যে সব দায় মিটে যায় এমনটা আমরা কোনোদিন মনে করি না, কিন্তু শ্রমিকের দল বিজেপিরই অনেক নেতা সেটা মনে করেন। থুড়ি আমি বললাম অনেক নেতা সেটা মনে করতেন। একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। 2013 সালের 16ই মে ইউপিএ আমলে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপি একটা প্রেস বিবৃতি জারি করলো, সেই বিবৃতির কপিও আছে আমার কাছে। তাতে লেখা, বাংলা করলে এরম দাঁড়ায়, কয়লা কেলেঙ্কারির দায় নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উচিত অবিলম্বে পদত্যাগ করা। বিবৃতিটার নিচে কে সই করেছে জানেন? সই করছেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার নাম ধর্মেন্দ্র প্রধান,
যিনি বর্তমানে এই দেশের শিক্ষামন্ত্রী এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে এই মুহূর্তে যার পদত্যাগ দাবি করছেন বিরোধীরা। আর শ্রমিক যদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরীক্ষা ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলে, আমি শুধু ওকে মনে করিয়ে দেব যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর গুজরাট প্রশ্ন ফাঁসের ঘটনায় এই তিনটে রাজ্য একেবারে প্রথম সারিতে আছে। গুজরাটে যেখানে 2 দশক বিজেপি ক্ষমতায়, সেখানে গত 7 বছরে প্রশ্ন ফাঁসের ঘটনা এসছে 14টা, অর্থাৎ বছরে গড়ে 2টো করে। তার মানে প্রায় কংগ্রেস শাসিত রাজস্থানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে গুজরাটের এই পরীক্ষা মাফিয়াদের অসাধু চক্রের রমরমা কারবার।